হ্যাঁ, এটা স্টার মার্ক দেওয়ার ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, গিভ ইউর কমেন্ট অন সিডনিজ ভিউ অন দ্য ফাংশনস অফ পোয়েট্রি। ফাংশনস অফ পোয়েট্রি মানে কি? কবিতার কি কি কার্যাবলী আছে, কবিতা কি কি বৈশিষ্ট্য নিয়ে গঠিত, বা কবিতার যে কাজকর্মগুলি, এই কাজকর্মগুলি কি কি? ফাংশন, ফাংশন তো বুঝো, কাজ। ওকে, তো এখানে বলছে যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে স্যার ফিলিপ সিডনির মতে কবিতার কি কি কাজ আছে, এই কাজগুলো আলোচনা করার জন্য। এখানে এই যে প্রশ্নটা ছিল আমাদের এটা। আচ্ছা, এখন যদি আমরা উত্তরে যাই, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট eloquent and persuasive pieces of writing in English prose। এই যে দেখো, ক্রিটিসিজমটাকে কিন্তু এখানে প্রোজ বলা হইতেছে। তার মানে প্রোজ বলতে কি এখানে বলা হচ্ছে যে এটা হলো একটা এসে টাইপ, গদ্য টাইপ। তো ইংরেজি সাহিত্যের মধ্যে এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা হলো একটা এলিকুয়েন্ট। এলিকুয়েন্ট মানে হলো যে বিভিন্ন অলংকার যুক্ত থাকে। এবার অলংকার বলতে হলো লিটারেরি যে ফিগার্সগুলি থাকে, যেমন সিমিলি, মেটাফোর, এলিটারেশন, কনসোনেন্ট, অ্যাসোনেন্স, এগুলি যে লিটারেরি ফিগার অফ স্পিচ থাকে, এই ফিগার অফ স্পিচে ভরপুর কোনো লেখাকে কি এলিকুয়েন্ট বলা হয় আর কি, অলংকারপূর্ণ। অ্যান্ড পারসুয়েসিভ, পারসুয়েট মানে কি? পারসুয়েট বলতে কি বুঝো? পারসুয়েট যেমন কি কনভিন্স বলি আমরা। কনভিন্স মানে কি কোনো মানুষকে অন্য কোনো একটা ব্যাপার নিয়ে বোঝানো, কনভিন্স করা, এটা হলো কনভিন্স। তো কনভিন্সের কিন্তু সিনোনিম হিসাবে আমরা পারসুয়েট ইউজ করতে পারি। তো পারসুয়েটটা কি? আর যে যে লেখার মাধ্যমে কোনো একটা ব্যাপার সম্পর্কে লেখক আমাদেরকে বোঝায়, এই ধরনের লেখাকে মূলত পারসুয়েসিভ রাইটিং বলা হয়। তো আমরা তো এই যে রাইটিংটা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটার মধ্যে তো দেখছি যে স্যার ফিলিপ সিডনি সে পোয়েট্রি নিয়ে এবং পোয়েট্রির উপর যে অ্যালিগেশন আনা হয়েছিল, এই সকল কিছু নিয়ে সে আমাদের কাছে তার নিজস্ব যে যুক্তি তর্ক মতামত, এই সকল কিছু আমাদের কাছে প্রেজেন্ট করছে এবং আমাদেরকে তার এই যুক্তিতর্কগুলো বুঝতে আমাদেরকে কিন্তু বাধ্য করছে, এক প্রকার আমাদেরকে কনভিন্স করছে। তার মানে কি? তার এই লেখাটা হলো একটা পারসুয়েসিভ পিচ অব রাইটিং ইন ইংলিশ প্রোজ বাই স্যার ফিলিপ সিডনি, হু ইজ দ্য ফার্স্ট গ্রেট লিটারেরি ক্রিটিক ইন হিজ কান্ট্রি। মানে স্যার ফিলিপ সিডনি সে হলো তার দেশ মানে ইংল্যান্ডে সেই প্রথম যে বড় মাপের একজন সাহিত্যিক সমালোচক ছিল। ভেঙে ভেঙে বলছি লাইনটার মিনিংগুলি। আচ্ছা, ইট এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো যে এখানে যদি একটু লক্ষ্য করো, ইট ফুল ব্রিংস আউট হিজ অ্যাজাল্টেড কনসেপশন অফ দ্য নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি। এই যে এই লাইনটা, এই লাইনটার মধ্যে যদি আমি এখানে ফুল রাখি, এই ফুল কথাটা কিন্তু লাইনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। যদি আমি এটাকে এভাবে বলি যে ইট ফুললি ব্রিংস আউট হিজ অ্যাজাল্টেড কনসেপশন অফ দ্য নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি, ফুললি মানে সম্পূর্ণভাবে। ওকে, তার মানে কি এখানে ফুললি হবে, ফুল না দিয়ে ফুললি দিবা, এটা কারেকশন, মানে হলুদ হাইলাইটেড করা থাকবে। এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিটা স্যার ফিলিপ সিডনির পোয়েট্রির প্রকৃতি এবং পোয়েট্রির যে কাজ, এই কাজগুলো নিয়ে তার যে উচ্চ চিন্তা ভাবনা ছিল, অ্যাজাল্টেড মানে হলো উচ্চ, মহিমান্বিত, তার যে উচ্চ চিন্তা ভাবনাগুলো ছিল বা ধারণাগুলো ছিল, এই ধারণাগুলোই কি এখানে আনা হয়েছে বা তুলে ধরা হয়েছে। কনসেপশন মানে ধারণা বা চিন্তা চেতনা। In this book, Sydney unraveled the
ট্রু নেচার অফ পোয়েট্রি। এই যে বইটা আছে, এই বইয়ের মধ্যে সিডনি কি করছে, পোয়েট্রির যে প্রকৃতি, পোয়েট্রি কীরকম হবে, এই জিনিসগুলো সে আলোচনা করছে। আন্ট রিভেলড মানে উন্মোচন করা, অথবা রিভেলডও দিতে পারো, অথবা তোমার মনে করতেছো আনরিভেলড কথাটা কি তোমার কাছে আনকমন শব্দ মনে হচ্ছে, তখন তুমি কি ডিসকাসেস দিতে পারো বা ডিসকাসড দিতে পারো। ওকে, and confronted the critics with the true function of poetry to teach and to delight। আচ্ছা, আমরা যখন পারপাস পড়ছি তখন কিন্তু টু এর আগেও ছিল, সরি টিচের আগেও টু ছিল, ডিলাইটের আগেও কিন্তু টু ছিল, তার মানে কি এখানে টু দিবা, এখানে টুটা কিন্তু স্কিপ ছিল। কনফ্রন্টেড মানে কি মুখোমুখিভাবে কি ফেস করা, ফেস টু ফেস। যেমন কি তুমি কারোর সাথে হাতাহাতি করে মারামারি করতেছ, তখন কি তুমি কিন্তু তার সাথে কনফ্রন্টেড মানে কি একদম ফেস টু ফেস। আর এখানে হইছে কনফ্রন্টেড মানে হলো সে পোয়েট্রির বিপক্ষে যে অভিযোগগুলো আনা হয়েছিল, এই অভিযোগগুলোকে সে মুখোমুখিভাবে, ক্রিটিকদের মুখোমুখিভাবে সেগুলো মোকাবেলা করছে। উইথ দ্য ট্রু ফাংশন অফ পোয়েট্রি টু টিচ অ্যান্ড টু ডিলাইট। এবং সে এখানে বলছে যে পোয়েট্রির ফাংশনটা কি, পোয়েট্রির ফাংশনটা কি, প্রথমত এটা শিক্ষা দিবে আমাদেরকে, এবং দ্বিতীয়ত এটা আমাদেরকে আনন্দ দিবে। হুইচ বাই নো স্ট্রেচ অফ ইমাজিনেশন কুড বি দ্য সাবজেক্ট অফ অ্যান অ্যাট্রাক। যে স্ট্রেস মানে হলো বিস্তৃতি, ওকে, পরিসর, এরিয়া। তো ইমাজিনেশনের যে পরিসরটা আছে, এই পোয়েট্রির মধ্যে ইমাজিনেশনের যে পরিসরটা আছে, এই পরিসরটা কি কখনো অ্যাটাকের মানে আক্রমণের সাবজেক্ট হতে পারে না। প্রথম প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম প্যারাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যেহেতু লাস্টের যে লাইনটা এখানে কি বলা হয়েছে, যেহেতু পোয়েট্রির মানে কবিতার ফাংশন কি, এটা হলো প্রথমত টু টিচ মানে আমাদেরকে শিক্ষা দিবে। আমরা কি পোয়েট্রি পড়ে কি অনেক কিছু শিক্ষা লাভ করি, দেন টু ডিলাইট এবং পরবর্তীতে এটা আমাদেরকে আনন্দ দিবে। আমরা একটা কবিতা পড়ে কি আনন্দ পাই। এখন এই যে পোয়েট্রির দুইটা ফাংশন আছে, এই ফাংশনটার উপরে মানে ভিত্তি করে সে বলতেছে যে পোয়েট্রি মূলত কিসের উপর ভিত্তি করে লেখা হয়, ইমাজিনেশন। তো ইমাজিনেশনের যে এই বিস্তৃতিটা থাকে, পরিসরটা থাকে, এই পরিসরটা কি কখনো অ্যাটাকের সাবজেক্ট হতে পারে না, আক্রমণের সাবজেক্ট হতে পারে না। প্রথম প্যারাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো। কিপিং পেজ উইথ অ্যারিস্টটলস কনসেপ্ট অফ মিমেসিস মানে অ্যারিস্টটল যে মিমেসিস বলতে হলো কপি মানে অনুকরণ করা। তো অ্যারিস্টটল আমরা যখন পোয়েট্রিক্স পড়ব তখন দেখতে পারবো এখানে অ্যারিস্টটল মিমেসিস সম্পর্কে তার একটা থিওরি ছিল, সে ওই থিওরিটা ওইখানে বিস্তারিত আলোচনা করছে। তো অ্যারিস্টটলের মিমেসিস সম্পর্কে যে কনসেপ্টটা ছিল, ধারণাটা ছিল, ওই ধারণার সাথে মানে একমত রেখে, কিপিং পেজ মানে কি একমত রেখে, সিডনি ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ অ্যান আর্ট অফ ইমিটেশন। সিডনি পোয়েট্রিকে কি একটা অনুকরণের শিল্প বলে সংজ্ঞায়িত করছে। অ্যান্ড হি এক্সপ্লেন্স ইমিটেশন, এবং এই যে অনুকরণটা, এই অনুকরণটাকে সে আরও ব্যাখ্যা করছে যে এই অনুকরণের মাত্রাগুলো কীরকম হবে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিং মানে কি এটা একটা জিনিস প্রতিনিধিত্ব করবে। অ্যান্ড কাউন্টার ফেটিং কথাটা কিন্তু এখানে কিন্তু কাউন্টিং আছে, তার মানে এটা এখানে মিস্টেক আছে। ওকে, নিচে আমরা পড়ছিলাম
কোন দাঁড়াও আমি একটু এটা নিয়ে আসতেছি। একটা জিনিস যখন আমরা লাইন বাই লাইন পড়ি, তখন দেখা যায় যে অনেক কিছু যখন মিস্টেক হয় এটা আমরা ইজিলি পড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যখন কি আমরা হ্যান্ড নোটটা করি, তখনই কিন্তু আমরা কি রিভিশন করছি, কিন্তু তখন কিন্তু এত সূক্ষ্ম যে কারেকশনগুলি এগুলি কিন্তু আমাদের চোখে আসে নাই। ওকে, এটা একটু কারেকশন করে নিবা। Counterfeiting or figuring forth, to speak metaphorically, a speaking picture, the aim of which is to tease and to delight. তার মানে কি এখানে কিন্তু আহ, এটা সিডনি কিভাবে পোয়েট্রিকে ডিফাইন করছে, কিভাবে পোয়েট্রিকে সংজ্ঞায়িত করছে, এই ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সে বলতেছে পোয়েট্রিটা হলো অনুকরণের শিল্প, এবং এই অনুকরণ যে শিল্পটা, এই অনুকরণের শিল্পটা কিভাবে হয় এটা সে আর একটু বিস্তারিত আলোচনা করতে গিয়ে এখানে তিনটা টার্ম সে ইউজ করছে। একটা হলো রিপ্রেজেন্টিং, আরেকটা হলো কাউন্টারফেইটিং, আরেকটা হলো ফিগারিং ফোর্থ টু স্পিক ম্যাটাফরিক্যালি। কারণ আমরা জানি কবিতার মধ্যে যা বলা হয় তা কিন্তু একটা হিডেন মিনিং থাকে। কবিতার দুইটা মিনিং থাকে, একটা হলো আক্ষরিক আর একটা হলো হিডেন। মানে হচ্ছে লিটারেল মিনিং থাকে একটা, যেটাকে আক্ষরিক মিনিং বা শাব্দিক মিনিং বলা হয়, আর একটা হলো সিম্বলিক অথবা হিডেন মিনিং, যেটা ধারা অ্যাকচুয়ালি পোয়েট আমাদেরকে যেটা বোঝাতে, আমাদের যে মেসেজটা দিতে চাচ্ছিল ওই জিনিসটা বোঝানো হয়। এ স্পিকিং পিকচার এবং পোয়েট্রি, কবিতার মধ্যে কবিরা কবিতাটাকে যেভাবে প্রেজেন্ট করে এটা কিন্তু মনে হয় এটা কি আমাদের সাথে একটা কি কথা বলার একটা ছবি। দ্য এম অব হুইচ ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট, যেটার প্রধান লক্ষ্য হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়া এবং আমাদেরকে আনন্দ দেওয়া। আচ্ছা, 2 নাম্বার প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই 2 নাম্বার প্যারা কিন্তু আমরা মনে হয় লাস্ট ক্লাসে পড়ে আসছি, যে এটার যে ইয়াটা এখানে কি কাউন্টিং ছিল, এটা কিন্তু কাউন্টার ফেটিং হবে, এইটাকে তোমরা কারেকশন করে নিবা। তো এই যে 2 নাম্বার প্যারা, এখানে কিন্তু অ্যারিস্টটলের যে মিমেসিস যে কনসেপ্টটা, এই কনসেপ্টের সাথে সে সামঞ্জস্য রেখে সে পোয়েট্রির একটা ডেফিনেশন দিছে। ওকে, 2 নাম্বার প্যারাটা কি ক্লিয়ার হয়েছে? দুই নাম্বার প্যারাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ, সারফেস মানে হলো আক্ষরিক মিনিংটা, লিটারাল মিনিংটা, আর আন্ডারলাইংটা হলো সিম্বলিক্যাল অথবা মেটাফরিক্যাল মিনিংটা। 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু, পরবর্তীতে আগাই আমরা। আচ্ছা, আমার নেট কি সমস্যা হচ্ছে? নেট কি সমস্যা হচ্ছে? আমার নেট হচ্ছে নাকি আর তোমাদের নেট হচ্ছে, এটা একটু বলো। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই।
সিডনি ডাজ নট কনসার্ন হিমসেলফ উইথ ইন্টায়ার পোয়েট্রি। এই যে পোয়েট্রির বিভিন্ন ক্ষেত্র আছে, এই সকল ক্ষেত্র নিয়ে কি সিডনি ভাবে নাই। সিডনি এখন কি ভাবতেছে, সিডনি শুধু আমরা জানি, যখন আমরা সামারিটা পড়ছি তখন দেখছি সিডনি আমাদের তিনটা কবিতার সাথে সে আমাদেরকে পরিচয় করা দিছে, মানে সে কবিতাকে প্রধানত তিনটা ভাগে ভাগ করছে। দেখো, ফর দিস হি ডিভাইডস পোয়েট্রি ইন্টু থ্রি কাইন্ডস। এর জন্য সে পোয়েট্রিকে তিন ভাগে ভাগ করছে। একটা হলো ডিভাইন পোয়েট্রি। ডিভাইন বলতে হলো যেটা হলো রিলিজিয়ন টাইপ বা গড এ এদেরকে নিয়ে লেখা হয়, এটা হলো ডিভাইন পোয়েট্রি, মানে রিলিজিয়াস পারপাসে। আচ্ছা দেখো, মোরাল অর ফিলোসফিক্যাল পোয়েট্রি অ্যান্ড প্রপার পোয়েট্রি অথবা রিয়েল পোয়েট্রি অথবা ট্রু পোয়েট্রি আমরা পড়ছিলাম যখন আমরা পোয়েট্রির ডেফিনেশন, সরি, পোয়েট্রির যে প্রকারভেদ, স্যার ফিলিপ সিডনি পোয়েট্রির যে প্রকারভেদ করছিল ওইটার মধ্যে কিন্তু আমরা দেখছি। আচ্ছা, অ্যাবাউট হুইচ দ্য কোয়েশ্চন হ্যাজ অ্যারাইজড। এই যে সে পোয়েট্রিকে তিনটা ভাগে ভাগ করছে, একটা হলো ডিভাইন পোয়েট্রি, একটা হলো মোরাল, আর একটা হলো ফিলোসফিক্যাল পোয়েট্রি। সরি, মোরাল অর ফিলোসফিক্যাল এটা একটাই, একই রকম। তারপরটা লাস্টেরটা হলো প্রপার পোয়েট্রি, অ্যাবাউট হুইচ দ্য কোয়েশ্চন হ্যাজ অ্যারাইজড, মানে এখানে প্রপার পোয়েট্রিটাকে বলা হইতেছে এই পোয়েট্রি থেকেই মূলত কি প্রশ্নটার উদ্ভব ঘটছে। This third kind or the proper poetry is created by man by imitating nature. এই যে 3 নম্বর প্রকারভেদটা আছে, 3 নম্বর যে প্রকারভেদটা আছে, এই প্রকারভেদের উপরে, এই প্রকারভেদের যে কবিতাগুলো, এই কবিতাগুলো যে পোয়েটরা লিখে তারা কি নেচারকে অনুসরণ করে, তারা এই পোয়েমগুলি লিখে থাকে। The men who created this poetry were called Bads by the Romans. এই যারা প্রকৃতিকে অনুসরণ করে কবিতা লিখে, তো প্রকৃতিকে অনুসরণ করে যখন কবিতা লেখা হয়, এই রকম কবিতাকে বলা হয় প্রপার পোয়েট্রি অথবা ট্রু পোয়েট্রি অথবা রিয়েল পোয়েট্রি। তো এই যে রিয়েল পোয়েট্রি অথবা প্রপার পোয়েট্রি যারা লিখত, রোমানরা তাদেরকে বেডস বলতো। অ্যান্ড দ্য মেকার বাই দ্য গ্রিকস ইন অ্যানশিয়েন্ট টাইম, এবং প্রাচীন যুগে কি গ্রিকরা তাদেরকে মেকার বলতো, কাদেরকে? পোয়েটসদেরকে। দ্য পোয়েটস ইমিটেটেড নেচার অ্যাজ দেয়ার সাবজেক্ট টু টিচ অ্যান্ড টু ডিলাইট। এই যে কবিরা কি প্রকৃতিকে, প্রকৃতির বিভিন্ন জিনিসকে তারা অনুসরণ করত, ফলো করে কি তারা কবিতা লিখত, এবং তাদের কবিতার অথবা তাদের লেখার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? টু টিচ অ্যান্ড টু ডিলাইট। সো দিস পোয়েট্রি সার্ভস ম্যান ইন ট্রু ওয়েজ। তাই কি পোয়েট্রি কি মানুষকে দুইটা জিনিস দেয় বা দুই দিক থেকে সেবা প্রদান করে। প্রথমত, ইট টিচেস ম্যান হাউ টু অ্যাকসেপ্ট গুড লিভিং এভিল। প্রথমত এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে খারাপটাকে পরিত্যাগ করে বা খারাপটাকে ছেড়ে দিয়ে ভালোটা গ্রহণ করতে হয়। And secondly, it provides man how to take delight from it. এবং দ্বিতীয়ত এটা আমাদেরকে শিখায় যে কিভাবে কবিতা পড়ে আমরা এটা থেকে আনন্দ নিতে পারি। আচ্ছা, এই প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা দেখো, এই প্যারাটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? লাস্টের যে প্যারাটা বলছি, এখন তো মানে শীত আসতেছে, তো নেটের কিছু কিছু প্রবলেম হতে পারে, শীতের সময় নেটের প্রবলেম থাকে। এখন যে প্যারাটা মানে পড়লাম যে পোয়েট্রির মধ্যে কি তিনটা প্রকারভেদ থাকে, এই তিনটা প্রকারভেদের কথা যে বলা হয়েছে যে প্যারাটাতে, এই প্যারাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো।
এখানে এসে বলা হয়েছে যে স্যার ফিলিপ সিডনিকে পোয়েট্রির যে সামগ্রিক ব্যাপারটা আছে এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে স্যার ফিলিপ সিডনির কোনো মাথা ব্যথা ছিল না। সে এই কারণে সে পোয়েট্রিকে তিনটা ভাগে ভাগ করছে, একটা হলো ডিভাইন পোয়েট্রি, একটা হলো মোরাল অর ফিলোসফিক্যাল পোয়েট্রি, আর লাস্ট হলো প্রপার পোয়েট্রি অ্যাবাউট হুইচ দ্য কোয়েশ্চন হ্যাজ অ্যারাইজেন। মানে প্রপার পোয়েট্রি থেকে মূলত এই প্রশ্নের উদ্ভব ঘটছে। কোন প্রশ্নটা? যে পোয়েট্রির ফাংশনটা কি এইটার। দিস থার্ড কাইন্ড or the proper poetry is created by man by imitating nature। এই যে 3 নম্বর প্রকারভেদটা মানে প্রপার পোয়েট্রি, এই প্রপার পোয়েট্রিটা মূলত লেখকরা কি করে? প্রকৃতিকে অনুসরণ করে রচনা করে বা সৃষ্টি করে বা তৈরি করে। ওকে, এখন এই যারা দা মেন বলতে হলো এখানে পোয়েটদেরকে বোঝানো হয়েছে। আমরা জানি যারা প্রাচীন গ্রিস, প্রাচীন যে রোমান লিটারেচার ছিল, এই রোমান লিটারেচারে পোয়েটসদেরকে ব্যাটস বলা হতো এবং গ্রিকসরা কি করতো? মেকার বলতো। ওকে, তারপর সে পোয়েট্রির দুইটা যে ফাংশন এই দুইটার কথা বলতেছে, টু টিচ অ্যান্ড টু ডিলাইট। এখন টিচটা কিভাবে দেয়? টিচটা দেয় মূলত কিভাবে আমরা খারাপ জিনিসটাকে অ্যাভয়েড করে ভালো জিনিসটাকে গ্রহণ করি। এবং দ্বিতীয় যে পারপাসটা এটা হলো টু ডিলাইট, মানে কি আনন্দ দেওয়া। তো আমরা কবিতা আমাদেরকে শিখায় কিভাবে কবিতা পড়ে আমরা এটা থেকে আনন্দ নিতে পারি। এটা ছিল এই প্যারার বাংলাটা। আচ্ছা, অ্যাকর্ডিং টু সিডনি অল নলেজ এইমস অ্যাট দ্য টিচিং অফ ভার্চু। সিডনি বলতেছে যে সকল জ্ঞানেরই একটা পারপাস থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। সেটা হলো কিভাবে গুণ মানে ভালো জিনিস কিভাবে শেখানো যায়, এটা সকল জ্ঞানেরই কি একটা লক্ষ্য। সিডনি অ্যাডমিটস দ্যাট, সিডনি বলতেছে যে ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি অলসো টিচ ভার্চু। এই যে দর্শন এবং ইতিহাস এই দুইটাও কি আমাদেরকে গুণ শিখায় মানে ভালো জিনিস শিখায়। বাট they are not superior to poetry in playing their parts। কিন্তু তারা তাদের যে রুলটা আছে, তাদের যে কার্যাবলীটা আছে, এই কার্যাবলীটা সম্পাদন করার ক্ষেত্রে তারা পোয়েট্রি থেকে শ্রেষ্ঠ হয় না। তার মানে কি পোয়েট্রি হলো তাদের থেকে শ্রেষ্ঠ। দ্য ফিলোসোফার টিচেস ভার্চু বাই অ্যাবস্ট্রাক্ট কনসিডারেশন বাই প্রিসেপ্ট। ফিলোসোফাররা কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়? বিভিন্ন নিয়ম নীতি ধারা, অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো। সো হিজ টিচিং ইজ এ tedious and dull affair। তাই কি আমরা কি ইজিলি কি যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলি কি আমরা ইজিলি বুঝতে পারি? অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু ফিল করতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি এটা কিন্তু আমাদের কাছে আমরা বেশি ইজিলি বুঝতে পারি। তো ফিলোসোফার্সরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়, তাই তাদের এই যে শিক্ষার পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি খুবই টেডিয়াস, ক্লান্তিকর, বিরক্তিকর অ্যান্ড ডাল, মানে এখানে কোনো রসকস নাই। বাট দ্য পোয়েট টিচেস আস মোরাল ট্রুথস থ্রু অ্যাকচুয়াল এক্সাম্পলস। কিন্তু পোয়েটরা কি করে? আমাদেরকে বাস্তবিক উদাহরণের সহকারে আমাদেরকে বিভিন্ন নৈতিক সত্যতা শিক্ষাদান করে। হুইচ উই ফাইন্ড টু বি ইন্টারেস্টিং অ্যান্ড ইভেন এন্টারটেইনিং, যেটা আমরা খুবই আকর্ষণীয় এবং খুবই বিনোদনমূলক পেয়ে থাকি। দিস ইজ সো বিকজ ইটস ট্রুথস আর কনভেড ইন এ ডিলাইটফুল ম্যানার। এটা কেন হয়ে থাকে? কারণ কবিরা যে সত্য অথবা যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে থাকে এটা খুবই ডিলাইটফুল ম্যানারে, খুবই স্বতঃস্ফূর্ত অথবা খুবই আনন্দদায়ক উপায়ে আমাদের সামনে এটা তুলে ধরা হয়। ইট ডাজ নট মিয়ারলি শো দ্য ওয়ে, এটা শুধু আমাদেরকে পথই দেখায় না, বাট অলসো গিভস ইট so sweet a prospect as will entice any man to follow it।
এটা আমাদেরকে ওরকম একটা রাস্তা তৈরি করে দেয় যে রাস্তাটা খুবই আকর্ষণীয় হয়, এবং এই রাস্তার মধ্যে কি অন্য মানুষকে এটাকে মোহিত করে যে এটাকে তোমরা ফলো করে। এটা কিন্তু একটা কোটেশন আছে, এখানে কোটেশনটা ইউজ করতে পারো তোমরা ইচ্ছে করলে। এই লাইনটা বাদ দিয়ে ওই আমরা যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা পড়ছিলাম ওই রকম একটা কোটেশন আছে, ওই কোটেশনটা তোমরা এই জায়গার মধ্যে ইনক্লুড করে ফেলতে পারো, তাহলে একটা কোটেশনও হয়ে গেল প্রশ্নের মধ্যে। ওকে, আচ্ছা। তারপর সে হিস্টোরিয়ানের কথা বলতেছে, উপরে কিন্তু ফিলোসফারের কথা বলছে, এখন হলে সে হিস্টোরিয়ানের কথা বলবে। দ্য হিস্টোরিয়ান টেলস আস হোয়াট অ্যাকচুয়ালি টুক প্লেস। ইতিহাসবিদরা আমাদেরকে কি বলে, যেটা অলরেডি হয়ে গেছে, ইতিমধ্যে ঘটে গেছে, এই জিনিসগুলোই আমাদেরকে বলে, এর বাহিরে তারা কোনো কিছু বলতে পারে না। হোয়াট সার্টেন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি ডিড, যেটা খুবই মানে একজন নির্দিষ্ট মানুষ করেছিল, সেই জিনিসগুলি শুধু হিস্টোরিয়ানরা আমাদেরকে বলে থাকে। দ্য পোয়েট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পোয়েটরা কি করে, ইনভেন্টস হিজ ওন ফ্যাক্টস, পোয়েটরা এখানে নিজস্ব সত্তাটাকে ইউজ করে। ইনভেন্টস মানে অনেকে আবিষ্কার করা, হিজ ওন ফ্যাক্টস, তার ক্রিয়েটিভিটি, ফ্যাক্টস বলতে হলে এখানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা সে এখানে আবিষ্কার করে বা ইনভেন্ট এখানে সে অ্যাপ্লাই করে। দ্য পোয়েট টেলস আস নট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, পোয়েট যেটা হয়ে গেছে, পোয়েট শুধু আমাদেরকে এটাই বলে না, বাট হোয়াট শুড হ্যাপেন, কিন্তু কোনটা হওয়া উচিত এটাও পোয়েটরা আমাদেরকে বলে, মানে কবিতার মাধ্যমে বলে। দ্য হিস্টোরিয়ান হ্যাজ টু ওবে দ্য ডিকটেটস অফ actualities while the poet can beautify actuality with his own additions. হিস্টোরিয়ানসরা কিছু ডিকটেটস বলতে কি বুঝো? ডিকটেটস মানে হলো নির্দেশনা। ওকে, যে অ্যাকচুয়ালিটিস মানে কি, সত্যতা, মানে সত্যতার যে দিক নির্দেশনাগুলো হয়ে থাকে অলরেডি ওই ইতিহাসের মধ্যে হয়ে গেছে, হিস্ট্রিয়ানরা শুধু ওই জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু পোয়েটরা কি করে, নিজেদের যে নিজস্বতা আছে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে, এটাকে আরো বিউটিফাই করতে পারে, আরো সৌন্দর্য বাড়ায় তুলতে পারে এই জিনিসটাকে। That is his sweet imagination in order to make it a means of both teaching and delight. সে তার ইমাজিনেশনের মাধ্যমে এই ব্যাপারটাকে আরো আকর্ষণীয় করে তোলে, যেটার মাধ্যমটা কি হয়ে থাকে, মানে এটা কিসের মাধ্যমটা হয়, টিচিং অ্যান্ড ডিলাইটের। দ্য ফাংশন অফ টিচিং ইজ অ্যাডমাইরেবলি performed when the poet can draw the learners to him by his imaginary pictures. এই যে টিচিংটা, কবিরা যে আমাদেরকে টিচিং দেয়, এটা কিভাবে হয়, একজন কবি যখন তার যে ইমাজিনেটিভ যে বিভিন্ন পিকচার ক্রিয়েট করে, আমরা জানি কবিতার মধ্যে কি অনেক কিছুর ইমেজ ইউজ করা হয়, এই ইমেজগুলো যদি পোয়েটরা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলেই পোয়েট্রির যে ফাংশন টিচিং, এই জিনিসটা খুবই সুন্দরভাবে সম্পাদন করা হয়। These pictures are so well drawn that the learners automatically derived delight from these lessons. এবং এই যে পোয়েটরা বিভিন্ন ইমেজগুলো তাদের কবিতার মধ্যে ব্যবহার করে থাকে বা তাদের কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, এটা এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলে যে আমরা যারা লিসেন অডিয়েন্স আছি বা রিডার্স আছে, তারা কি অটোমেটিক্যালি এই কবিতা থেকে একটা আনন্দ আমরা খুঁজে বের করে ফেলি, মানে কবিতাটা পড়ে আমরা আনন্দ উপভোগ করি। Besides, the historian cannot show the working of poetical justice. হিস্টোরিয়ানটা কি করতে পারে না, পোয়েট্রিক্যাল জাস্টিস যে ব্যাপারটা, এই জাস্টিস ব্যাপারটা তারা দেখাতে পারে না। পোয়েট্রিক্যাল জাস্টিস বলতে কি বোঝায়, আমরা জানি পোয়েট্রিক্যাল জাস্টিস বলতে
কোনো কিছুর, সেটা ড্রামা হতে পারে অথবা পোয়েট্রি হতে পারে, এই জিনিসগুলোর শেষের দিকে যারা গুড ক্যারেক্টার তারা রিওয়ার্ডেড হবে এবং যারা ব্যাড ক্যারেক্টার তারা পানিশড হবে। এই ব্যাপারটাকে মূলত ইংরেজি মানে সাহিত্যের মধ্যে পোয়েট্রিক্যাল বা পোয়েট্রিক জাস্টিস বলা হয়। বাট দ্য পোয়েট ক্যান ডিপিক্ট দ্য উইকড ম্যান মিটিং দেয়ার ডোম। কিন্তু পোয়েটরা কি করতে, উইকড মানে কি খারাপ চরিত্র, উইকড বা দুষ্টু চরিত্র, পোয়েটরা দেখাতে পারে যে খারাপ যে চরিত্রগুলো আছে তারা হলো কাহিনীর শেষে কি তারা তাদের করুণ পরিণতি ভোগ করে। অ্যান্ড দ্য নোবেল মাইন্ডেড ম্যান রিসিভিং দেয়ার রিওয়ার্ড হুইচ গিভস আস ডিলাইট। এবং যে ভালো ক্যারেক্টার আছে তারা কি তাদের পুরস্কার গ্রহণ করে, যেটা কি আমাদেরকে আনন্দ দেয়। সো এ পোয়েট পারফর্মস হিজ ফাংশন উইদাউট এনি ফেইলার। সো একজন পোয়েট কি করতে পারে, তার যে ফাংশনটা আছে অ্যাজ এ পোয়েট, তার কি ফাংশনটা আছে, এই ফাংশনটা সে কোনো ব্যর্থতা ছাড়াই সম্পাদন করতে পারে। আচ্ছা, এই প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলো, লাস্ট যে প্যারাটা পড়ছে এটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আজকে কি তোমাদের সবারই নেটের প্রবলেম? আজকে কমেন্টও খুব কম করতেছো। হ্যাঁ, এই প্রশ্নটা হলো আগের যে ক্রিটিসিজম ব্যাপারটা এরকম, ক্রিটিসিজম ব্যাপারটা হলো যে তোমরা একটা প্রশ্ন মানে একটা প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্নের ইনফরমেশন চলে আসে আর কি, এরকমই ব্যাপারটা এটা। সিডনি অলসো পয়েন্টস আউট দ্যাট পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার। এই যে এখানে হলো পোয়েট্রির যে মুভিং পাওয়ার, এই মুভিং পাওয়ারের কথা বলবে। Sydney also points out that poetry has the power to move the minds of the readers. এই পোয়েট্রির মধ্যে কি পাঠকদের মনকে প্রভাবিত করার একটা শক্তি থাকে, সামর্থ্য থাকে। আফটার রিডিং হোমার ওডিসিস এভরিবডি উড লাইক টু পারফর্ম এ ডেট অফ সিমিলার ভার্চু। এই যে যদি কি আমরা হোমারের ওডিসিস পড়ি, এই অডিসিস পড়ার পর কি অনেকেই চাইবে এটার মধ্যে যে ভালো দিকগুলি ছিল, ভালো গুণগুলো ছিল, এই গুণগুলোকে করার। মিনেনিয়াস এগ্রিপা ওয়াজ এবল টু অ্যাভার্ট এ সিভিল ওয়ার ইন রোম। এটা হচ্ছে একটা ব্যক্তির নাম আর কি, যে ব্যক্তি কি রোমের মধ্যে একটা গৃহযুদ্ধ হতে মানে হতে চলেছিল, এই যে গৃহযুদ্ধটাকে সে অ্যাভার্ট করছে। অ্যাবার্ট বলতে কি, অ্যাবার্ট মানে হলো আটকানো, স্টপ, থামাইছে। নাথান দ্য প্রফেট, আচ্ছা নাথানের পরে একটা কমা হবে যেহেতু একটা নাম। দ্য প্রফেট ওয়াজ সিমিলারলি এবল টু ব্রিং অ্যাবাউট এ মোরাল ট্রান্সফরমেশন অফ ডেভিড। তো নাথান হলো একজন ব্যক্তির নাম, সে মূলত ডিভাইনার ছিল। মানে ডিভাইনার বলতে কি, আমরা কিং ইডিপাসের মধ্যে দেখছি টাইরিশিয়াস, তো উনি কি ছিল, একজন ডিভাইনার ছিল, প্রফেট ছিল। মানে কি সে তাদের ভাষ্যমতে কি অতীত ভবিষ্যৎ দেখতে পারে। তো নাথানও কি ছিল, একজন প্রফেট ছিল, যে কি না ডেভিড নামের একজন ক্যারেক্টারের মধ্যে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসছিল, রূপান্তর নিয়ে আসছে। দিস এক্সাম্পল শো দ্যাট দ্য পোয়েট ইউজিং ডিলাইট অ্যাজ হিজ ইনস্ট্রুমেন্ট influences the mind more actively than any other art does. এই সকল কিছু উদাহরণ যে স্যার ফিলিপ সিডনি দেখাইছে, এই দেখানোর মধ্যে এই জিনিসটা কি বোঝাতে চাচ্ছে, বা এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝতেছি যে পোয়েট, কবি, ইউজিং ডিলাইট অ্যাজ হিজ ইনস্ট্রুমেন্ট, আনন্দটাকে তার অস্ত্র হিসাবে ইউজ করে, অস্ত্র হিসাবে ইউজ করে সে পাঠকদের মনকে যে শিল্পের যে অন্যান্য ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ থেকে অধিকতর বেশিভাবে বা অধিকতর কার্যকরীভাবে সে পাঠকদের মনকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, লাস্ট প্যারা,
টেকিং অল দ্য পয়েন্টস ইন কনসিডারেশন, মানে উপরে যতগুলো পয়েন্টস আলোচনা করা হয়েছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে বা এই আলোচনাগুলো আমাদের বিবেচনায় নিয়ে উই ক্যান কনক্লুড আওয়ার ডিসকাশন বাই সেইং দ্যাট, আমরা আমাদের আলোচনাটা শেষ করতে পারি। ইন দ্য ওপিনিয়ন অফ সিডনি, সিডনির মতে পোয়েট্রি পারফর্মস টুফোল্ড ফাংশনস, পোয়েট্রি হলো দুইটা ফাংশনস করে, মানে পোয়েট্রি হলো দুইটা কাজ করে। একটা হলো দ্যাট ইজ, মানে যেটা টু টিচ অ্যান্ড টু ডিলাইট। দ্য পোয়েট উইথ হিজ হ্যান্ড অফ ডিলাইট ড্রজ দ্য মাইন্ড মোর ইফেক্টিভলি দ্যান এনি আদার আর্ট ডাস। একজন কবি তার যে ডিলাইট, মানে সে কবিতার মাধ্যমে যে আনন্দটা দেয়, এই আনন্দ দেওয়ার মাধ্যমে সে পাঠকদের মনকে অন্যান্য যত শিল্প আছে তার থেকে বেশি কার্যকরীভাবে সে আকর্ষণ করতে পারে। ওকে, এটা ছিল প্রশ্নটা। পার্ট সি এর প্রশ্ন ছিল এটা। পার্ট সি এর প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে?